ওয়ালাইকুম আসসালাম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে। স্ট্রাকচার অ্যানালাইসিসের স্ট্রাকচার ওয়ানের আমরা এর আগে কেবল সাসপেনশন কেবল ব্রিজের বেশ কয়েকটি থিওরি এবং প্রবলেম সলভ করেছিলাম, কিন্তু আজকে আমরা বহুলভাবে আসা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের সাসপেনশন ব্রিজের যে প্রবলেমগুলো এসে থাকে তার মধ্যে এটি খুবই বেশি পরিমাণে এসেছে। তার একটি স্যাম্পল নিয়ে আজকে আমরা এটি সমাধান করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আলোচনা করে নিচ্ছি যে স্ট্রাকচারটি আমরা সলভ করব সেটি কি কি বিষয়গুলোর মধ্যে আছে। যেমন প্রথমে এখানে একটি সি এবং ডি এই দুটি স্প্যানের মধ্যে, যেটা 240 মিটার স্প্যান, এখানে এখানে আছে দুটি 240 মিটার স্প্যানে একটি কেবল ঝুলানো আছে, এবং সেই কেবলের সাথে আবার সি পয়েন্ট থেকে নিচে টেনে এই পয়েন্টে একটি সাপোর্ট দেওয়া হয়েছে এবং ডি পয়েন্ট থেকে টেনে আরেকটি রোলার সাপোর্ট দেওয়া হয়েছে, এবং কেবলের সাথে কিছু সাসপেন্ডেড রডের মাধ্যমে দুই স্প্যান পরিমাণ 120 ফিটের দুই স্প্যান পরিমাণ দুইটি ট্রাস কিন্তু এখানে যুক্ত করা আছে, তাই না? এখন আমাদের যে বিষয়টা কম্পিউট করতে হবে সেটা হচ্ছে কেবলের ম্যাক্সিমাম টেনশন এবং কেবলের থেকে কানেক্টেড থাকা যে সাসপেন্ডেড যে ব্রিজটা, সেই ব্রিজের ট্রাসের এ মেম্বারটা, এই যে এখানে যে মেম্বারটা আছে এ মেম্বার, সেই এ মেম্বারে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হয় সেটা আমাদের বের করতে হবে। তো এখানে ডাইমেনশনটা তাহলে কি দেওয়া আছে, এটা স্প্যানটা হচ্ছে 240 ফিট, স্প্যানটা 240 ফিট, এবং আমাদের ট্রাসটা এই কেবলটা যে স্যাগিং আছে সেটা হচ্ছে 24 ফিট, এবং স্যাগিং থেকে ট্রাসের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা হচ্ছে 10 ফিট, এবং ট্রাসের উচ্চতা হচ্ছে 20 ফিট। এবং আমরা ধরে নিচ্ছি যে এই এ থেকে এই ট্রাসের পর্যন্ত পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স এবং বি থেকে ট্রাসের নিজের বটম কর্ড লাইন বরাবর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাকে আমরা ডি ধরে নিয়েছি। ডি, এটা আমাদের সুবিধার খাতিরে সামনে লাগবে। তো আরেকটা এর পরবর্তী যে বিষয়টা আমাদের জানতে হবে সেটি হচ্ছে সি এবং ডি, এটি হচ্ছে এর অংশের মধ্যে কেবলটা ঝুলে আছে, অর্থাৎ সি তে দুটি রিয়াকশন আসবে, একটি আপওয়ার্ড অর্থাৎ ভার্টিক্যাল রিয়াকশন এবং আরেকটি হরিজন্টাল রিয়াকশন। ঠিক তেমনই ভাবে ডি তেও আসবে একটি আপওয়ার্ড ডিরেকশন এবং একটা হরিজন্টাল রাইটওয়ার্ড ডিরেকশন। এবং এখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, খুবই সহজেই এটা প্রমাণ করে দেয়া যাবে যে আমরা উপরের টুকে যদি একটা স্বতন্ত্র একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করি, এই উপরের শুধুমাত্র নিচের সিম্পলি সাপোর্টের অংশটা না ধরে যদি পুরো অংশটুকু চিন্তা করি, তাহলে আমাদের দুটোই হরিজন্টাল সাপোর্ট আছে, তাহলে সেটি হচ্ছে সিএক্স এবং ডিএক্স। সেক্ষেত্রে কিন্তু সিএক্স সমান ডিএক্স হবে। আর আমরা যদি ঠিক হিঞ্জ বরাবর একদম একটা ভার্টিক্যাল একটা সেকশন নেই, তাহলে আমাদের যে অংশটা থাকবে, এইটুকু উপরে যে অংশটুকু থাকবে, এই অংশের মধ্যেও যদি আমি হরিজন্টাল ফোর্সের সামেশন নেই, তাহলে আমার দুইটা ফোর্সই আসবে, সেটা হচ্ছে সিএক্স এবং তার ঠিক বিপরীত এইচ। তাহলে ওখান থেকে প্রমাণ করা যায় সিএক্স সমান এইচ। তো সেইখান থেকে ওভারঅল আমরা প্রমাণ করতে পারি যে আমাদের সিএক্স সমান ডিএক্স সমান এইচ। ওকে, তো এই বিষয়টা আমাদের প্রথমত লাগবে। এরপরে আমরা যেটা করব, এখানে বি পয়েন্টে মোমেন্ট নেব। আমাদের আসলে যেটা আইডেন্টিফাই করতে হবে, আমাদের প্রত্যেকটা আননোন রিয়াকশন গুলো বের করার চেষ্টা করতে হবে, বিশেষত সি অথবা ডি এর যে কোনো একটার আপওয়ার্ড এবং হরিজন্টাল ডিরেকশন, এবং এ এবং বি এর যে কোনো একটা আপওয়ার্ড এবং হরিজন্টাল ডিরেকশন, এটা আমাদের বের করতে হবে। তো এই জন্য আমরা বেশিরভাগ পূর্বে যে আমাদের যে ফর্মুলা গুলো আছে এজন্য অ্যাপ্লাই করুন, তো মোমেন্ট এবং আপওয়ার্ড রিয়াকশন নেয়, আপওয়ার্ড রিয়াকশন সামেশন নেয় এবং হরিজন্টাল রিয়াকশন সামেশন নেয়, সেই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করবে। তো প্রথমে আমরা মোমেন্ট নিচ্ছি বি পয়েন্টে। বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের কার মোমেন্ট আসবে? আচ্ছা, প্রথমে আমাদের যে এ ওয়াই যে সাপোর্ট, এ ওয়াই যে রিয়াকশনটা আছে, সেটি বি থেকে একদম পারপেন্ডিকুলার 240 ফিট দূরে আছে। ঠিক তেমনই ভাবে সি ওয়াই যে রিয়াকশনটা আছে, সেটিও বি থেকে একদম 240 ফিট দূরে আছে। সুতরাং আমরা লিখতে পারি এ ওয়াই প্লাস সি ওয়াই ইন্টু 240, ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা লিখতে পারি সিএক্স যে রিয়াকশনটা আমাদের আছে, সিএক্স সমান সিএক্স কে গুণ দিয়ে লিখতে পারি সিএক্স গুণন পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত বি থেকে, এই যে 20 প্লাস 10 প্লাস 24 54, এবং আগের ডি
তাহলে মোট হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটি হচ্ছে 54 প্লাস ডি। তো সুতরাং লিখতে পারি মাইনাস, এটা যেহেতু নেগেটিভ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেবে, সুতরাং মাইনাস সিএক্স ইন্টু 54 প্লাস প্লাস ডি। ঠিক তেমনি ভাবে ডিএক্স একই পরিমাণ ডিস্টেন্স থেকে ক্লকওয়াইজ রোটেশন দেবে, একই পরিমাণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে, এই জন্য লিখলাম প্লাস ডিএক্স ইন্টু 54 প্লাস ডি। আর এখানে যে 40 কিপ, এটি আমাদের 60 ফিট দূর থেকে, অর্থাৎ প্রত্যেকটা মেম্বার যেহেতু 20-20 করে, তাহলে এটা 20, তারপরে 20, তারপরে 20, মোট 60 ফিট দূর থেকে একটি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। তো এই হচ্ছে ডি পয়েন্টে আমাদের মোমেন্টের ইকুয়েশন। তো এটিকে যদি সলভ করা যায় তাহলে আসবে ay প্লাস cy সমান 10। কিভাবে আসলো? cx আর dx হচ্ছে সমান এবং এদের পারপেন্ডিকুলার ডিসটেন্সও সমান, তাহলে এই দুটো কিন্তু কাটা যাবে, আর 40 ইন্টু 60 যা আসে এবং বাকি কিছু বিষয়গুলোকে ক্যালকুলেশন করে আমরা এই ইকুয়েশনটা পেতে পারি। ay প্লাস cy ইজ ইকুয়ালস টু 10 আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, সামনে সেটা কাজে লাগবে। তো এরপর যেটা করতে হবে, আমাদের এই হিঞ্জ থেকে বাম পাশের যে অংশটা, হিঞ্জ বরাবর যদি আমি সেকশন নেই এবং এই বাম পাশের পোর্শনটা নেই, তাহলে এরকম একটি স্ট্রাকচার আসবে। হ্যাঁ, যেখানে আমার সিএক্স রিয়াকশন থাকবে, সিওয়াই রিয়াকশন থাকবে এবং নিচের থেকে এই হিঞ্জের এখানে একটা এওয়াই রিয়াকশন থাকবে, তাই না? আসলে বিশেষ কারণবশত এক্স রিয়াকশনটাকে এখানে নেগলিজিবল ধরা হয়েছে, আমরা আপাতত সেটা অ্যাজাম্পশনের মধ্যে নিয়ে নেই ক্যালকুলেশনের সুবিধার খাতিরে। ওকে, আর এই কেবল থেকে আমাদের একটি হরিজন্টাল একটি কেবলের সর্বোচ্চ, যেহেতু একদম সর্বোচ্চ স্যাগিং এর এখানে আমরা নিয়েছি, সুতরাং ঠিক একটি পারপেন্ডিকুলার বরাবর সিওয়াই এর পারপেন্ডিকুলার অথবা একদম ভূমির সাথে সমান্তরালে একটি এইচ রিয়াকশন থাকবে, হরিজন্টাল রিয়াকশন, তাই না? এটা কিন্তু আমরা কেবলের বেসিক যারা পড়েছি সেটা কিন্তু আমরা জানি যে সেকশন ঠিক মাঝখান বরাবর সেকশন দিলে এরকম একটি রিয়াকশন আসে। তো আমরা ডাইমেনশন করে লিখি, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট। এখন আমরা এই হিঞ্জে এখানে একটা মোমেন্ট নেব, ক্লকওয়াইজ মোমেন্ট নেব। এখানে যদি মোমেন্ট না হয় তাহলে আমাদের কি কি আসবে? ay প্লাস সিওয়াই ঠিক হিঞ্জ থেকে 120 ফিট দূরে আছে, ঠিক আছে? সো ay প্লাস সিওয়াই গুণন 120 যোগ এইচটা ঠিক এখান থেকে দূরত্ব কত? ট্রাসের উচ্চতা 20, আর কেবল থেকে ট্রাসের আপার কর্ড পর্যন্ত উচ্চতা হচ্ছে 10 ফিট, তো মোট 30 ফিট দূরে আছে। তো এইচ এর কারণে রোটেশন আসবে হিঞ্জের সাথে সাপেক্ষে 30h। ঠিক তেমনি ভাবে সিএক্স এর জন্য রোটেশন আসবে আরো 24 ফিট উপরে, 30 প্লাস 10 প্লাস 24, একটি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আসবে, সেটি হচ্ছে -54.6 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের হিঞ্জের জন্য যে মোমেন্টের ইকুয়েশন সেটি। তো এখান থেকে আমাদের ওয়াই প্লাস সি এর মান আমরা 10 বসিয়ে নিলাম, আর এইচ আর সিএক্স যেহেতু একই, তাহলে দুইটা জায়গায় আমরা এইচ বসিয়ে দিলাম। এখান থেকে কিন্তু ইজিলি এইচ এর মান বের হবে। তো এইচ এর মানটা বের হয়ে গেল আমাদের জন্য, এইচ এর মানটা হচ্ছে 50 কিপ। যেহেতু এইচ এর মানটা আমাদের জন্য বের হয়ে গিয়েছে, আচ্ছা ডাইমেনশনটা পরে চলে আসছে, এর জন্য দুঃখিত, আগে থেকে দেওয়ার কথা ছিল। তো এইচ এর মানটা যেহেতু আমাদের চলে আসছে, আমরা কিন্তু বলতে পারি এইচ সমান ডিএক্স সমান সিএক্স, এই তিনটার মানে কিন্তু 50 কিপস। ওকে, আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে, তা আমাদের একটা রিয়েকশন বের হয়ে গেছে, এইচ, সিএক্স এবং ডিএক্স, এই তিনটা বের হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, ট্রান্সের ইকুইভ্যালেন্ট ইউডিএল লোড এই নিচে সাসপেন্ড আছে অবস্থায় কল্পনা করতে হবে। কারণ এই ট্রান্স আমি প্রত্যেকটা মেম্বারে কি পরিমাণ, প্রত্যেকটা রোডে কি পরিমাণ লোড যাচ্ছে, এটা ক্যালকুলেট করার এটা সবচেয়ে একটা সহজ পদ্ধতি। তো তার জন্য আমরা প্রথমে কেবলটা নিয়ে নিলাম। তো কেবলের এইখানে আমি যদি এরকম একটা ইউডিএল কেবলের সাথে ঝুলিয়ে ফেলি, যেখানে ওমেগা নটের মান আমরা বের করব, যেটা আসলে ভুলবশত এখানে লেখা রয়ে গেছে, এটা ক্যালকুলেট করে বের করতে হবে, যেহেতু আমরা জানি না কি পরিমাণ ওমেগা নট থাকবে। তো এটা আমরা নিয়ে নিলাম এবং এটি ডব্লিউ এর পরিমাণ দিবে। ওকে, তো এই জন্য আমরা সি পয়েন্টে প্রথমে একটা মোমেন্ট নেব। সি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের কিসের মোমেন্ট আসবে? ডব্লিউ এল একটা মোমেন্ট দেবে ঠিক সেন্ট্রোলার ডিস্টেন্স L/2 সেন্ট্রোলার ডিস্টেন্স ধরে সি থেকে, আর এইচ একটা মোমেন্ট দিবে 24 ফিট পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে।
তো এই হচ্ছে সেটা ইকুয়েশন। তো এই ক্ষেত্রে এইচ এর মান জানা আছে আমাদের, সহজে আমরা ডব্লিউ নটের মান কিন্তু বের করতে পারবো। সেটা এখানে বের করা হয়েছে, যেটা বলবস্ত আগে থেকে লেখা ছিল, সেটা হচ্ছে 0.167। আমরা যে বিষয়টা করলাম এটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। সেটা হচ্ছে যে ট্রাসের ইকুইভ্যালেন্ট এর ইনস্টিডে কিন্তু আমরা একটা ইউডিএল নিচ্ছি, যেটা ডব্লিউ নটকে আমরা ডিফাইন করে নিলাম। হ্যাঁ, এটা আমাদের ওই লোড ডিস্ট্রিবিউশনটা প্রতিটি রোডে কি পরিমাণ হবে সেটা বের করার সুবিধার খাতিরে আমরা এটা করবো। ওকে, এখন আমি একটা ঠিক একইভাবে একটু যদি এখানে ভার্টিক্যাল লোডগুলো, ভার্টিক্যাল রিয়াকশনের সামেশন নেই, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেসের সামেশন নেই, তাহলে আমার যেগুলো আসবে এই সিওয়াই সমান আসবে ডব্লিউ নট এল। সিওয়াই সমান ডব্লিউ নট এল। তো ডব্লিউ নট এর মান জানা আছে, এল এর মান জানা আছে, এখান থেকে সিওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। ওকে, তো আমাদের সিএক্স এর মান চলে এসেছে, সিওয়াই এর মান চলে এসেছে। এখন কি আমরা ইজিলি এইখানে কি পরিমাণ ম্যাক্সিমাম টেনশন তৈরি হচ্ছে সেটা বের করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। ম্যাক্সিমাম টেনশনটা এই পরিমাণ, এখানে কি পরিমাণ তৈরি হচ্ছে সেটা এখন ক্যালকুলেট করবো কি সূত্র দিয়ে? আমরা এর ফর্মুলা জেনে এসেছি, সেটা হচ্ছে এই যে এই পয়েন্টে আপওয়ার্ড ফোর্স স্কোয়ার যোগ হরিজন্টাল ফোর্স এবং তার রুট। তো এখানে তাই করা হচ্ছে, ম্যাক্সিমাম টেনশন সিএক্স স্কোয়ার প্লাস সিওয়াই স্কোয়ার হোল রুট। সেটা কি ক্যালকুলেট করলে যা আসে সেটা হচ্ছে 53.85 কিপ। তো তাহলে এই কেবলের জন্য ম্যাক্সিমাম টেনশন হচ্ছে 53.85 কিপ। তো পরবর্তীতে যাচ্ছি আমরা। এইবার আমাদের যা করতে হবে, প্রত্যেকটা সাসপেনশন রডের মধ্যে, প্রত্যেকটা সাসপেনশন যে রডগুলো আছে এই রডগুলোতে কি পরিমাণে লোড ডিস্ট্রিবিউট হচ্ছে, কি পরিমাণ লোড ডিস্ট্রিবিউট হচ্ছে সেটি আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তো যেহেতু এরা আমরা ইকুইভ্যালেন্ট একটি ইউডিএল ধরে নিয়েছিলাম, সেই ইকুইভ্যালেন্ট ইউডিএল থেকে আমরা সেটা বের করবো। তো ইকুইভ্যালেন্ট ইউডিএল এ আমরা কিন্তু পাচ্ছি যে প্রত্যেকটা রডে কি পরিমাণ সে কি পরিমাণ স্পেসে সে লোড দিচ্ছে। দেখুন, এই যে এই রডটা কিন্তু তার এই পাশের 10 ফিট, এই পাশের 10 ফিট মিলে মোট 20 ফিট এরিয়া যতটুকু, এইটুকু লোড সে নিজের মধ্যে ক্যারি করছে। তো তার মানে আমরা প্রত্যেকটা এই মাঝখানে প্রত্যেকটা লোডকে সে রড সেই পরিমাণে ক্যারি করছে ধরতে পারি। এবং বেশ কিছু অ্যাজাম্পশনের ভিত্তিতে এটাও ধরে নেওয়া হয় যে পাশে দুইটা রডও সেই একই পরিমাণ লোড ক্যারি করবে। তো সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসে, যে লোড অন ইচ সাসপেনশন রড পি সমান আসে এইটুকু, এটার উচ্চতা কত, ওমেগা নট, এবং কতটুকু ডিস্টেন্স পরিমাণ নিচ্ছে, 20 ফিট। তো ওমেগা নট ইন্টু 20 ফিট করলেই কিন্তু আমরা প্রত্যেকটা রড কি পরিমাণ লোড নিচ্ছে সেটা পেয়ে গেলাম, 3.34 এলবি। ওকে, তুমি 3.34 এলবি প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিলাম। আর যেহেতু এটা ট্রাসের ইকুইভ্যালেন্ট ছিল, তার মানে ট্রাসেও ঠিক প্রত্যেকটা রডে একই পরিমাণ লোড ডিস্ট্রিবিউট হবে 3.34 কিপ করে করে। 3.34 কিপ, এখানে 3.34 কিপ, এখানে 3.34 কিপ, এখানে 3.34 কিপ। এখন কিন্তু আমরা ই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, তাহলে ই পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এইখানে যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা বের আসবে। এটা কি এ ওয়াই রিয়াকশন ছিল? দুঃখিত, এখানে এ ওয়াইটা ওঠানো হয়, পরবর্তীতে চলে আসবে স্লাইডের, পরবর্তী স্লাইডে চলে আসবে। তো এ ওয়াই যে রিয়াকশন যদি আমরা নিই, এখান থেকে ই পয়েন্টে মোমেন্ট, এটি যেহেতু ক্লকওয়াইজ রিয়াকশন দিলে এবং তার আমরা বিপরীত পাশে লিখছি, এই জন্য আমরা চিহ্নটা পরিবর্তন করে নিয়েছি। যদি একই পাশে লিখতাম তাহলে আমরা দুজন প্লাস দিয়ে ইকুয়ালস 0 লিখতে পারতাম, কিন্তু আমরা একবারেই ডান পাশে লিখে নিয়েছি বলে আমরা আগের থেকে নেগেটিভ সাইন দিয়ে নিয়েছি। ওকে, তো তাহলে -3.34 ইন্টু আমরা লিখতে পারি 20 + 40 + 60 + 80 + 100। আশা করি বোঝা গেল। এখান থেকে আমরা এ ওয়াই এর মান সহজেই কিন্তু বের করতে পারবো। তো এর মান আমাদের জন্য আসলে -8.35 কিপস, অর্থাৎ এটা আসলে উপর দিকে রিয়াকশন দিচ্ছে না, দিচ্ছে ঠিক নিচের দিকে। তো এর মানটা আমরা এখানে বসিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই বরাবর একটা সেকশন নেব, যেহেতু আমাদের এই মেম্বারে কি পরিমাণ ফোর্স ডেভেলপ হয় সেটা বের করতে হবে, এক্সিয়াল ফোর্সটা বের করতে হবে। তো রিয়াকশনের সেকশন নেওয়ার পরে আমাদের এরকম একটা স্ট্রাকচার আসে, যেটা এই দিকে একটা আপওয়ার্ড লোড থাকে, এখানে একটা আপওয়ার্ড লোড থাকে, এবং এই হচ্ছে আমাদের সেই মেম্বারের এক্সিয়াল ফোর্সের, এক্সিয়াল ফোর্সটা এফ সমান লিখে নিলাম। তো এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 45 ডিগ্রি। দেখুন, এই উচ্চতাটা হচ্ছে 20 ফিট, এই উচ্চতাটা হচ্ছে 20 ফিট। তাহলে যদি ট্যান ইনভার্স নেওয়া হয়, তাহলে এইখানে কি কোণ উৎপন্ন হবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এইখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, তো যাই হোক, এখন যদি আমরা এর আপওয়ার্ড ফোর্স গুলো সামেশন নিই, তাহলে আমাদের এরকম ইকুয়েশন আসবে। উপর দিকে
যদি উপর দিকে পজিটিভ নেই তাহলে যা আছে তাই -8.35 উপর দিকে, প্লাস উপর দিকে 3.34, আর এফ এ যেহেতু নিচের দিকে আছে, এফ এর কস কম্পোনেন্ট ঠিক নিচের দিকে, মানে মাইনাস এফ এ cos 45। তো এখান থেকে কিন্তু এফ এর মানটা সহজেই আমরা বের করে ফেলতে পারি। ওকে, তো এই হলো আমাদের সলিউশন, যেটি হচ্ছে ম্যাক্সিমাম টেনশন হচ্ছে 53.85 কিপস এবং এ মেম্বারে সর্বোচ্চ যে পরিমাণ এক্সিয়াল ফোর্স তৈরি হয় সেটা হচ্ছে -7.08 কিপস, অর্থাৎ কম্প্রেশন হচ্ছে। এখন এই মেম্বারে যদি সেকশনাল ক্রস সেকশনাল এরিয়া আমরা বের করতে পারি তাহলে সেখানে ম্যাক্সিমাম স্ট্রেসের মানটাও আমরা বের করতে পারবো। সবাইকে ধন্যবাদ।